সেই আদিম আগুনের যুগ পেছনে রেখে আজ আমরা এআই প্রযুক্তির এক নতুন যুগে পা রাখলেও বদলায়নি শুধু একটা জিনিস, আর তা হলো মেয়েদের উপরে হওয়া অন্যায়ের বিচার। দেশ জাতি যতই উন্নত হোক না কেন, কোনো মেয়ের অন্যায়কারীকে তার উপযুক্ত সাজা দেওয়ার আইন আজও কেউ কেন যেন তৈরি করতে পারেনি, আর না হয়েছে তার কোনো প্রয়োগ। তাই আজও অন্ধকার হোক বা দিনের চকচকে আলো, মেয়েরা নিজেদেরকে কখনোই নিরাপদ মনে করে না। কারণ বলা তো যায় না, মানুষরূপী কোনো পশু ওত পেতে আছে তারই জন্য। এমনই এক পাপের শহরে পুরো আইন ব্যবস্থা যখন টাকা, লোভ আর ক্ষমতার দাপটের অন্ধকারে ছেয়ে যায়, তখনই আইনের পোশাক পরা এক গুন্ডারূপী পুলিশ আসে এই নরপিশাচদের সাজা দিতে। কারণ সে আইন নয়, বরং মেনে চলে তার নিজের ন্যায় বিচারকে। কিন্তু সমাজের এই নরপিশাচরা ছাড় দেয়নি তার আপন মানুষদেরকেও। শেষমেশ সে কি পেরেছিল নিজেকেই ন্যায় বিচার দিতে, নাকি সে নিজেই মেতে উঠেছিল ভয়ানক এক প্রতিশোধের খেলায়? এমনই ভরপুর সাসপেন্স আর রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব ক্রিস্টোফার, যার অপর নাম অন্ধকারের ন্যায় বিচারক। তিরুভানান্থপুরমের সেন্ট্রাল জেলে অফিসার সাজিয়ে আসলে জেল সুপারিনটেন্ডেন্ট বলে, অভিলাষ স্যার আমাকে অনেক সাহায্য করেছে, তার কথা না রাখলে কি হয়? তাই আমি স্যারের কথা মতো ডি ব্লকের সিকিউরিটি একদম কমিয়ে দিয়েছি, আলাদা একটা সেলের ব্যবস্থাও করে দিয়েছি, আর সেখানে টিভি, এসি, বেড সব রকমের ভিআইপি অ্যারেঞ্জমেন্টও করে দিয়েছি। চলেন আপনাকে স্যারের সাথে দেখা করিয়ে আসি। ভিআইপি সেলের সেই কয়েদি তখন দিব্যি ব্যায়ামে ব্যস্ত। যাওয়ার পথে হরিকুমার বলে, আমার পুরো জীবনের ক্যারিয়ারে এমন ভয়ানক ক্রিমিনাল দুইটা দেখিনি। সে জেলে থেকেও বাইরের সব রকমের ক্রাইম করাতে পারে। সাজিকে নিয়ে সেই ভিআইপি সেলে আসলে হরিকুমার সেই কয়েদির সাথে সাজিকে পরিচয় করিয়ে দিয়ে বলে, আজ আমার ডিউটির শেষ দিন, কাল থেকে সাজি এই জেলের সব সামলাবে। কয়েদি পুলিশকে ভয় পাবে কি, উল্টা তারাই এমন দাগি আসামিকে স্যার স্যার বলে হাত গুটিয়ে সম্মান দিয়ে কথা বলতে থাকে। সাজি একটা খাম এগিয়ে দিয়ে বলে, অভিলাষ স্যার বলেছে আপনার যা লাগবে তা আপনাকে জানাতে। চিঠিতে অভিলাষ লিখেছে, সাজি আমার লোক, তুমি ওকে বিশ্বাস করতে পারো। কয়েদি সেই চিঠি ছিঁড়ে বলে, তোমার কিছু লাগলে আমাকে জানিও, ব্যবস্থা আমি করে দিব। তার মানে এই কয়েদি জেলে নয়, বরং নিজের বানানো রাজত্বে বাস করছে। এই জেল আসলে লোক দেখানো। কে এই লোক, আর তার এত পাওয়ার থাকতেও সে জেলে কি করছে? এর উত্তর পেতে হলে ফিরে যেতে হবে কয়েক মাস আগে কোচিতে। ঘড়িতে সময় তখন রাত 10:45। কোচি থানার এসএইচওর কাছে এক বয়স্ক মহিলা এসে দুইটা মেয়ের মিসিং রিপোর্ট লেখাতে আসে। মহিলাটি জানায় সে আসলে ওই দুই মেয়ের প্রতিবেশী। মেয়ে দুটো অনাথ। অনেক রাত হওয়ার পরও তাদের দুইজনকে বাসায় আসতে দেখিনি, তাই রিপোর্ট লেখাতে এসেছি। বড় মেয়েটার নাম বিদ্যা, যে ফুড ডেলিভারির কাজ করে, আর ছোট মেয়েটার নাম কবিতা, যে ক্লাস 7-এ পড়ে। কবিতার সন্ধ্যায় টিউশনে থাকে, তাই বিদ্যাই তাকে বাসায় নিয়ে আসে। রোজ 7:15-তে তার বাসায় চলে আসে। তখনই এসএইচওর ফোনে কল আসলে ওপাশ থেকে কোনো একটা খারাপ খবর শুনে এসএইচও এসআই বিনীতা আর অ্যাগনেস নামের সেই মহিলাকে নিয়ে বের হয়। স্পটে আসতেই দেখা যায় বিদ্যার স্কুটি পড়ে আছে, তবে মেয়ে দুটো সেখানে নেই। সেই দুই বোনের কাউন্সিলরও সেখানে পৌঁছে যায়। আশেপাশের হাসপাতালের খোঁজ নিয়েও কোনো অ্যাক্সিডেন্ট কেস পাওয়া যায় না। পরের দিন সকাল হতেই পুরো শহরে হইচই শুরু হয়ে যায়, কারণ গত রাতে মেয়ে দুটোর কোনো খোঁজ না পাওয়া গেলেও সকাল 7টায় বনের মধ্যে দুইজনকে অচেতন এবং বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। দুইজনকেই এর্নাকুলাম হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বাইরে মিডিয়ার ভিড় জমে যায়। সোশ্যাল মিডিয়ায় এই দুই মেয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদে হ্যাশট্যাগে ভরে যায়। স্টুডেন্টরা প্রোটেস্টে নেমে যায়। রাষ্ট্রবাসীর এতটা রাগ দেখে চিফ মিনিস্টার প্রেস কনফারেন্সে বলে, মেয়ে দুটোকে সাহায্য করার জন্য কেউ ছিল না, তারা নিজেদেরকে বাঁচাতে শেষ পর্যন্ত লড়াই করেছে। তাদের এই সাহসিকতার জন্য তাদেরকে সাহসের প্রতীক ধীরা নাম দেওয়া হলো। এদের সবচেয়ে ভালো মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হবে এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এদের সাথে হওয়া অন্যায় তদন্ত করতে ডিভিশন ফর প্রিভেন্টিং ক্রাইম এগেইনস্ট উইমেন, সংক্ষেপে DPCAW এর হেড ক্রিস্টোফারকে দায়িত্ব দেওয়া হয়েছে। মিডিয়ার ভিড় ঠেলে ক্রিস্টোফার ভিতরে হাসপাতাল
হাসপাতালে আসলে অ্যাগনেস আর মেয়ে দুটোর কাউন্সিলর বলে ডক্টর বলেছে বড় বোনের বাঁচার সম্ভাবনা নেই আর ছোট বোনের অবস্থা খুবই খারাপ। ছোট বোনকে আইসিইউতে দেখতে এসে ক্রিস্টোফার লক্ষ্য করে তার মুখে নরপশুদের কামড়ের দাগ, হাতে আঘাতের চিহ্ন। ছোট্ট এই বাচ্চাটার উপরে কতটা নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে সেটা ভাবেই ক্রিস্টোফার শিউরে ওঠে। কয়েক ঘন্টার পরে খবরে বলা হয় কোচিতে হওয়া জঘন্য অন্যায় করা সেই নরপশুদেরকে পুলিশ গ্রেফতার করেছে। সূত্র থেকে জানা গেছে মেইন কালপ্রিটের নাম সুদীপ রাজন আর বাকি তিনজন সুদীপের বন্ধু শাম্পাকার, কনন আর রজনী। এরা পালানোর চেষ্টা করলে পুলিশ এদেরকে গ্রেফতার করে। এত বড় অন্যায় করার পরও সুদীপ এমন ভাবে বসে থাকে যেন কিছুই হয়নি। এক অফিসার সুদীপকে জিজ্ঞেস করে ওই দুইজন 23 তারিখ সন্ধ্যায় তোমার বাসায় খাবার দিতে এসেছিল আর তখন তুমি বিদ্যার সাথে বাজে ব্যবহার করেছিলে। তোমার প্রতিবেশীরা বলেছে বিদ্যা সেদিন অনেক চিৎকার করছিল। সুদীপ হাসতে হাসতে বলে সেদিন তো অনেক কিছুই হয়েছিল, আপনার কি দরকার সেটা বলেন। অফিসার বিট্টো রেগে তাকে চড় মারতে গেলে সুদীপ তার হাত আটকে বলে হাত ওঠালে কিন্তু আপনাদেরই সমস্যা হবে, নিশ্চয়ই জানেন আমার বাবাকে। অফিসার বলে তোমার বাবার অনেক টাকা আছে তাই ভালো উকিল ডেকে তোমাকে ছাড়িয়ে নিবে, সেটা আমরা জানি, তবে তুমি যদি আমাদেরকে সত্যটা বলে দাও তাহলে কেস এখানেই শেষ হয়ে যাবে। সুদীপ শয়তানের মতো হাসি দিয়ে তাকায়। সেদিন বিদ্যা তার ছোট বোনকে নিয়ে স্কুটিতে করে বাসায় ফিরছিল, তখন সুদীপ এক অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর দুই বোনকে টেনে গাড়িতে উঠিয়ে নর পিচাসদের মতো অত্যাচার করে। বিদ্যা তীব্র ঘৃণায় সুদীপের মুখে থুতু মারলে সুদীপ তার মাথায় রড দিয়ে বাড়ি মারে। এদের হাত থেকে ছোট এই বোনটাও রক্ষা পায় না। সুদীপ বলে ওই বিদ্যাকে বহুবার ভালোভাবে বলেছিলাম কিন্তু সে উল্টা আমার কলোনি এমনকি পুলিশেও কমপ্লেন করেছিল। আমার প্রচুর রাগ হয়ে গিয়েছিল তাই যা মন চেয়েছে করেছি। বিট্টো রেগে সুদীপকে মারতে গেলে অন্ধকারের মাঝে বসে থাকা ক্রিস্টোফার তাকে থামিয়ে বলে এদের আপাতত সেন্ট্রাল জেলে শিফট করো, গভীর রাতে এদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলেই চলে যায়। পুলিশের বেশ কয়েকটা গাড়িতে করে হাই সিকিউরিটি দিয়ে এই 4 ক্রিমিনালকে ক্রাইম স্পটে আনা হয়। ক্রিস্টোফার তার গাড়ি নিয়ে ঢুকতেই সুদীপের বাবার গাড়ি ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। ক্রিস্টোফার আসতেই সুদীপ দেখিয়ে দেয় যে তারা দুই বোনকে কোথায় ফেলে চলে গিয়েছিল। অফিসার বিট্টো সুদীপের বাবাকে কল দিয়ে বলে তোমার ছেলে এখন আমাদের কাছে, বলেই লাউড স্পিকার দিয়ে কথা বলতে দেয়। সুদীপ বাবাকে বলে আমার খুব ভয় করছে, আশেপাশে অনেক পুলিশ। বাবা বলে চিন্তা করো না, আমি এখানেই আছি। এমন সব বাবাদের জন্যই সুদীপের মতো এমন মানুষরূপী শয়তানের জন্ম হয়। হঠাৎ এক অফিসার ফোন কেড়ে নিয়ে বলে সুদীপ তুমি চাইলে পালাতে পারো, মনে করো এটা একটা গেম, বলেই কল কেটে দেয়। সুদীপ বুঝতে পারে যে পুলিশ তাদেরকে পালানোর সুযোগ দিচ্ছে। ব্যাস সবাইকে নিয়ে দৌড় দেয়। সাথে সাথেই ক্রিস্টোফার 4টা গুলি দিয়ে 4 জনকে স্পটে শেষ করে দেয়। সাথে সাথেই চারিপাশে ক্রিস্টোফারের নাম ছড়িয়ে পড়ে। সবাই ক্রিস্টোফারকে বাহাবা দেয়। এমন ভাবে যদি অন্যায়কারীদের বিচার হতো তাহলে কেউ আর এমন অন্যায় করার সাহস করত না। আফসোস এসব শুধু মুভিতেই হয়, বাস্তবে সবাই টাকার কাছে হেরে যায়। কোচির সব জায়গায় মানুষ খুশিতে মিষ্টি বিলায়, সবার মুখে শুধু একটাই নাম ক্রিস্টোফার। টক শোতে কেউ বলে পুলিশ এইভাবে মারতে শুরু করলে দেশে কোনো নিয়ম থাকবে না। আরেকজন বলে এসব কেস কোর্টে গেলে বছরের পর বছর পেরিয়ে যায় কিন্তু ভিকটিম ন্যায় বিচার পায় না, তাই এদের মতো আসামিদের তো এভাবেই মারা উচিত। চিফ মিনিস্টার ক্রিস্টোফারের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি বসানোর আদেশ দেয়। সামাজিক অধিকারের হোম সেক্রেটারি বিনা বলে তদন্তের সময় আমরা ক্রিস্টোফারকে সাসপেন্ড করলেই তো পারি। সিএম বলে তা সম্ভব না, কারণ সোশ্যাল মিডিয়া এমনকি আমাদের অনেক নেতাকর্মী তার পক্ষে, তাই আমরা তদন্তের সময় তাকে কয়েকদিনের লিভ দিতে পারি। কমিশনার বলে আমার মনে হয় তদন্তকারী অফিসার কোনো লেডি অফিসার হলেই ভালো হয়। এই তদন্তের দায়িত্ব ইন্সপেক্টর সুলেখাকে দেওয়া হয়। সুলেখা বলে আমি ক্রিস্টোফার স্যারের এই ফাইল খুলে আর হার্ড ড্রাইভের কয়েকটা ফুটেজ দেখে তদন্ত করতে চাই না। আমাদেরকে যেভাবেই হোক তাকে দোষী প্রমাণ করতে হবে, কারণ পুলিশ হয়ে ক্রিমিনালের মতো কাজকে কখনোই সাপোর্ট করা যাবে না। তাই আমাদেরকে আগে ক্রিস্টোফারের পুরো ইতিহাস জানতে হবে। 4 দশক আগে উত্তর কেরালার এক গ্রামে ভয়ানক এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই দলের মধ্যে মারামারি বেঁধে গেলে পুরো গ্রামে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। এই সুযোগে দুইটা লোক আড়াল থেকে বের হয়ে বলে ওই মহিলার স্বামী আর ছেলে বাসায় নেই, আজই সুযোগ,
চল বলেই এক বাসায় এসে বাইরে থেকে ডাকলে এক মহিলা দরজা খুলে বের হতেই লোক দুটো আচমকা ঘরে ঢুকে মেয়ে আর মায়ের সাথে জঘন্য অন্যায় করে বের হতেই দেখে বাসার লোকটা দাঁড়ানো। সে কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় বাড়ি দিয়ে মেরে তাকে বাসার ভিতরে দিয়ে পুরো বাড়িতে আগুন লাগিয়ে চলে আসে। গ্রামের অবস্থা নিয়ন্ত্রণে আনতে আইপিএস অফিসার এবং এনকাউন্টার স্পেশালিস্ট ব্যক্তিকে পাঠানো হয়। পুলিশ এক এক করে সবার থেকে কমপ্লেন নিতে থাকে। তখনই সেই দুই শয়তান এসে বলে, আমাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমরাও আপনাদের ক্যাম্পে যাব। দুইজন নিশ্চিন্ত হয়ে যায় যে এরা এ যাত্রায় বেঁচে গেছে, তাদেরকে আর কেউ ধরতে পারবে না। তখনই একটা অল্প বয়স্ক ছেলে প্রচন্ড রাগের সাথে রামদা নিয়ে তাদের দিকে হামলে পড়ে। ব্যক্তি তাকে ধরে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি এমন করছো কেন, কে তুমি? ছেলেটা বলে, আমার নাম ক্রিস্টোফার। ওই দুই নরপশু আমার পরিবারকে নৃশংসভাবে শেষ করে দিয়েছে। বাসায় আগুন দিয়ে এই দুইজন বের হয়ে যেতেই ক্রিস্টোফার দৌড়ে বাসার এই অবস্থা দেখে হাহাকার করে কান্না করতে করতে জানালার কাছে এসে মা আর বোনের বিবস্ত্র লাশ দেখে সব বুঝে যায়। ব্যক্তিকে সব বলতেই ব্যক্তি আর এক মুহূর্ত দেরি না করে সবার সামনে ওই দুইজনকে গুলি করে মারে। সেদিনই ক্রিস্টোফার বুঝে যায় এদের মতো নরপশুদেরকে শাস্তি দিতে হলে তাকে ব্যক্তির মতো পোশাক পরে আগে সম্মান কামাতে হবে। সেদিন এক সাংবাদিক এই ছবিটা তুলেছিল, তবে সে কোথাও সেটা পাবলিশ করেনি। সাংবাদিক সুলেখাকে বলে, সেই ছেলেটা আজ একজন আদর্শ অফিসার, আমার তো তাকে নিয়ে অনেক গর্ব হয়। সেদিনের ঘটনার পরে অফিসার ভেট্রি ক্রিস্টোফারকে দিল্লি নিয়ে এসে আইপিএস এর ট্রেনিং করায়। পুলিশে জয়েন হওয়ার পরে ক্রিস্টোফারের প্রথম পোস্টিং হয় মধ্যপ্রদেশের বিজাপুর জেলায়। 1996 সালে তখন জমিদারির নামে চলত অত্যাচার। গরিব মেয়েদেরকে তুলে নিয়ে তাদের উপরে অত্যাচার করে মেরে ফেলা হতো। আদিবাসীদের উপরে হওয়া অত্যাচারের খবর পেতেই ক্রিস্টোফার এসে অত্যাচারী জমিদারদের এনকাউন্টার করে। তার বিশ্বস্ত সহযোগী ছিল ইসমাইল। এডিজিপি অভিলাষ সুলেখাকে বলে, এটা নিয়ে ইন্ডিয়া টুডেতে একটা আর্টিকেল প্রকাশ পেয়েছিল। অভিলাষ সুলেখাকে হোম সেক্রেটারি বিনার সাথে দেখা করতে বলে। সাল 1998 পন্ডিচেরিতে ক্রিস্টোফার ইসমাইলের সাথে আসলে এসপি ভেঙ্কাটেশ ক্রিস্টোফারকে ফাইল দিয়ে বলে, গত 21 মাসে 13টা অ্যাক্সিডেন্টে 34 জন মারা গেছে এবং 3 জন বেঁচে গেছে। এই সবগুলো ইনসিডেন্ট একে অপরের সাথে জড়িত। জানা গেছে ভিকটিমদের ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়। পন্ডিচেরি টু বেলাকান্নি রুটে 12 কিলোমিটারের দূরত্ব, আশেপাশে শুধুই ঘন জঙ্গল। এসব ডাকাতি প্ল্যান করেই করা হচ্ছে। বিনা বলে, যখন এই স্পেশাল টিমের সাজেশন চাচ্ছিল তখন আমি তোমার নাম রেফার করেছি, কারণ এই কাজ তুমি ছাড়া আর কেউ ভালোভাবে করতে পারবে না। ক্রিস্টোফার আর ইসমাইল জঙ্গলের রাস্তায় বেরিয়ে পড়ে সেখানের আসল রহস্য জানতে। পরের দিন ক্রিস্টোফার এসে ম্যাপ দেখিয়ে বলে, ওই রুটের 4 কিলোমিটার রেডিয়াসে মোট 13টা অ্যাক্সিডেন্ট হয়, আর যারা মারা যায় তাদের পেট থেকে হজম না হওয়া খাবার পাওয়া গিয়েছে, যা তারা 1.5 কিলোমিটার পূর্বের এক ধাবা থেকে খেয়েছিল। ওই রুটে ওই একটাই ধাবা, তাই সবাই সেখানেই যাত্রা পথে বিরতি নেয়। ধাবাটা একটা বয়স্ক দম্পতি চালায়। ক্রিস্টোফার বলে, হয়তো তারা এসবের সাথে সরাসরি জড়িত না, কিন্তু টার্গেট চিহ্নিত করার জন্য ডাকাতরা ওই ধাবার ব্যবহার করে। ক্রিস্টোফার বিনাকে বলে, টাকা ট্রান্সফার করার জন্য একটা গাড়ি লাগবে। ডাকাতরা হয়তো ভারী অস্ত্র নিয়ে থাকতে পারে। আমরা সবাই সেখানে সিকিউরিটি ইউনিফর্ম পরে যাব। ইন্সপেক্টর বন্দুক এক্সপার্ট ন্যান্সি আমাদের সাথে যাবে। ক্রিস্টোফারের প্ল্যান মতো ধাবায় আসে। সেখানে কিছুক্ষণ থেকে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ ক্রিস্টোফার একটা বাইক দেখে ইসমাইলকে সতর্ক করে দেয়। লোকটা ক্রিস্টোফারদের আগে গিয়ে একটা ট্রাককে ইশারা দেয়। অপর দিক থেকে আসা ট্রাক দেখে ইসমাইল সাইডে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ট্রাক ক্রিস্টোফারদের গাড়িকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। কয়েক ঘুরলি খেয়ে ক্রিস্টোফারদের গাড়ি থামলে ক্রিস্টোফাররা বেরিয়ে গুলি করা শুরু করে। ট্রাক থেকে একদল ডাকাত বেরিয়ে গুলি করতে থাকে। দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। ক্রিস্টোফাররা কৌশলে দুর্বৃত্তদেরকে শেষ করতে থাকে। সব ডাকাত মরে গেলে ন্যান্সি ক্রিস্টোফারকে দেখায় ভাঙা গাছের উপরে একটা হাত পড়ে আছে। ক্রিস্টোফার এগিয়ে গিয়ে দেখে তার সবচেয়ে কাছের বন্ধু ইসমাইলের লাশ পড়ে আছে। ক্রিস্টোফার ইসমাইলকে বাঁচাতে না পেরে হতাশ হয়ে বসে পড়ে। ইসমাইলের জানাজায় এসে ক্রিস্টোফারের নিজের উপরে প্রচুর রাগ হয়। একজন বলে, ইসমাইলের স্ত্রী মারা যাওয়ার পর থেকে মেয়েকে ইসমাইল একাই আগলে রাখতো। ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করায় দুই পরিবারের কেউই তাদেরকে মেনে নেয়নি। না জানি ওই মেয়েটার এখন কি হবে। ক্রিস্টোফার ইসমাইলের মেয়েকে অ্যাডপ্ট নিয়ে নিজের মতো লালন পালন করতে থাকে। বিনা বলে, এরপর ক্রিস্টোফার আর বিয়ে করতে চায় না, কিন্তু আমি অনেকবার বলার পর তাকে বিয়ের জন্য
রাজি করাই। বিয়ের পরের কয়েক বছর বেশ ভালোই চলছিল। তারপর থেকেই শুরু হয় সমস্যা। বিনার বাবা চাকো চান রাজ্যসভা সদস্য হয়, তাই বাসায় এক পার্টি রাখে। সেখানে সবাই থাকলেও ক্রিস্টোফার নেই, কারণ সে ভিতরে অভিলাষের সাথে গল্প করছে। পার্টির লোকদের বক বক তার একটুও ভালো লাগে না। অনেক রাত হয়ে যাওয়ায় অভিলাষ চলে যায়। চাকো চানের ছেলে সেবাস্টিয়ান বলে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা সেরেই আসছি। ক্রিস্টোফার কিচেনের সামনে দিয়ে যাওয়ার সময় শুনতে পায় হেল্পিং হ্যান্ডের মেয়ে বাসায় যেতে চাচ্ছে, কারণ কাল তার এক্সাম। ক্রিস্টোফার এসে বলে ওকে যেতে দাও, কাউকে তোমার সাহায্য করতে পাঠিয়ে দিচ্ছি। মেয়েটা খুশি হয়ে চলে যায়। পার্টি শেষে বিনা রুমে এসে দেখে ক্রিস্টোফার বই পড়ছে। কিছুক্ষণ পর বিনাকে অভিলাষ কল দিয়ে বলে একটা হোটেলে রেড দিয়েছি, প্রচুর ড্রাগস আর কোকেইন পাওয়া গেছে। কিছু মেয়ে আছে যাদেরকে জোর করে এখানে আনা হয়েছে, কয়েকজনের বয়স তো 18 থেকেও কম। পার্টির মেইন হোস্ট আমাদেরকে সেবাস্টিয়ান মানে বিনা ছোট ভাইয়ের কথা বলেছে। বিনা ক্রিস্টোফারের কাছ থেকে লুকিয়ে রুম থেকে বের হয়ে অভিলাষকে বলে কাউকে কিছুই বলো না, মিডিয়া যেন এই খবর না পায়। বলেই তার বাবাকে ফোনটা দিয়ে দেয়। কল কাটার পরে বিনাকে চিন্তায় দেখে চাকো চান বলে চিন্তা করো না, আমি সব সামলে নিব। চাকো চান চলে গেলে বিনা পেছনে তাকিয়ে দেখে ক্রিস্টোফার দাঁড়ানো, তার মানে সে সব শুনেছে। অভিলাষ আর ক্রিস্টোফারের মধ্যে সেদিন থেকে মনোমালিন্য শুরু হয়। এটা শোনার পরে সুলেখা অভিলাষকে জিজ্ঞেস করে আপনি সেই রাতে রেড বন্ধ করে দিয়েছিলেন? অভিলাষ বলে বিনা অনেক জোরাজুরি করছিল, তাছাড়া সিএম এবং ম্যাথিউ স্যারও প্রেসার দিয়েছিল। এসবের মধ্যে ক্রিস্টোফারকে কে গুরুত্ব দিবে? ওই মেয়েদেরকে তাদের বাসায় পাঠিয়ে দেই, কোকেন সরিয়ে ফেলি আর স্টাফদের টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে দিই। আসলে ডিপার্টমেন্টে বড় বড় পদের অফিসাররা তো আমার থেকেও বড় লেভেলের দুর্নীতিবাজ। সিস্টেমে থাকলে এভাবেই চলতে হবে। আমার কাজ করার পদ্ধতি ভিন্ন, কিন্তু ক্রিস্টোফারকে আমি অনেক সম্মান করি, এই জন্যই তোমাকে সত্যটা বলছি। আমাদের ঝামেলার 6 থেকে 7 মাস পর আমার ট্রান্সফার হয়ে যায়। কোচিতে 3টা মেয়ের মিসিং কেস ক্রাইম ব্রাঞ্চে আসে। তখন আমি ক্রিস্টোফারকে কেরালা শিফট হওয়ার উপদেশ দেই। ক্রিস্টোফার কেসের বিস্তারিত নিতে গেলে অভিলাষ প্রাইমারি একটা ফাইল দেয়। ক্রিস্টোফার ফাইল খুলে দেখে সেখানে উইনার বাসার হেল্পিং হ্যান্ড এবং তার মেয়ে অ্যানির ছবি। ক্রিস্টোফার অ্যানির মায়ের সাথে দেখা করতে আসলে মহিলাটি বলে আজ 90 দিন হয়ে গেছে, আমার মেয়েকে এখনো পাইনি। ওই বাসায় এখন আর কাজ করি না, তবে চাকো চান স্যার আমার মেয়েকে অনেক স্নেহ করত। সে বলেছিল পড়ালেখা শেষে ভালো কোম্পানিতে চাকরি দিবে, প্রতি মাসে পড়াশোনার জন্য টাকা পাঠাতো। প্লিজ আপনি ওকে খুঁজে বের করেন। ক্রিস্টোফার অভিলাষকে জিজ্ঞেস করে সেদিন যখন আমার শালাকে মানে সেবাস্টিয়ানকে ছেড়ে দিয়েছিলে সে কি আর কোনো ক্রাইম করেছিল? অভিলাষ বলে তা তো জানি না। ক্রিস্টোফার বলে অ্যানির মা চাকো চানের বাসায় কাজ করত, মাঝে মাঝে অ্যানি অ্যাকাউন্টেন্ট হিসাবে পার্ট টাইম জব করত। তোমার মতে ওই 3 জন মেয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার মনে হচ্ছে এরা কোনো না কোনো ভাবে জড়িত। এদের পেছনে একজন বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে পড়েছিল। 4 মাস আগে একদিন সেবাস্টিনের মানসিক সমস্যা শুরু হয়। আচমকাই তার পোষা কুকুরকে ফ্যাক্টরির ক্রাশ মেশিনের মধ্যে ফেলে দেয়। সেখানে উপস্থিত 4 জন কর্মী সবই দেখেছিল। একজনের ভাই খবরের কাগজে কাজ করত, সে এই বিষয়ে খবর করলে চাকো চান তাকে ডেকে টাকা দিয়ে তার মুখ বন্ধ করায়। অভিলাষ জিজ্ঞেস করে কিন্তু মিসিং কেসের সাথে এর কি সম্পর্ক? ক্রিস্টোফার বলে তোমার মতো অসৎ মানুষ পুলিশে আছে বলেই সাধারণ মানুষ পুলিশকে বিশ্বাস করে না, বলেই চলে যায়। পরের দিনে ক্রিস্টোফার সেবাস্টিনের ফ্যাক্টরিতে গিয়ে মূর্তি ভাঙা শুরু করে। সেবাস্টিন আটকাতে গেলে ক্রিস্টোফার ইশারায় অফিসারদেরকে মূর্তি ভাঙতে বলে। সেবাস্টিনকে ধরে হ্যান্ডকাপ পরানো হয়। এক মূর্তি থেকে কিছু চুলের গুচ্ছ পাওয়া যায়। ফরেন্সিক টিম স্যাম্পল কালেক্ট করে বলে মেয়েদের হেয়ার স্যাম্পল আর বডি পার্টিকেল পাওয়া গেছে। এখানের এক কর্মীকে নিয়ে আসলে বলে সেবাস্টিন অ্যানির সাথে অন্যায় করার পর তাকে ফ্যাক্টরির ক্রাশ মেশিনে ফেলে দেয়। এসব ওই কর্মী দেখে ফেলেছে বুঝতে পেরে সেবাস্টিন তার মুখ বন্ধ রাখতে বলেছিল, কিন্তু পুলিশের ভয়ে সে সব বলে দেয়। সেবাস্টিন প্রচুর রেগে ক্রিস্টোফারের দিকে তাকায়, তাতে অবশ্য ক্রিস্টোফারের কিছুই যায় আসে না। বাসায় আসলে বিনা বলে সেবাস্টিন আমার ভাই, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। ক্রিস্টোফার রাগী চোখে তাকালে বিনা ঘাবড়ে যায়। তখনই চাকো চান এসে বলে তুমি আমার ছেলেকে গ্রেফতার করে ভেবো না যে সব শেষ। তুমি আগে জানালে আমি ওই মেয়ের বাবা আর মাকে টাকা দিয়ে চুপ করে দিতাম, কিন্তু এখন সেই টাকা আমার উকিলকে দিতে হবে। অভিলাষও সেখানে চলে আসে। চাকো চান বলে উকিল তো আমার ছেলেকে বের করেই আনবে। আমার মেয়ে তোমাকে বিয়ে করতে চাইলে আমি রাজি ছিলাম না, কিন্তু আইপিএস এর অফিসার দেখে ভাবলাম আমার কাজে আসবে। যাই হোক একবার আমার ছেলে বেরিয়ে আসুক, তারপর তোমাকে দেখে নিব। ক্রিস্টোফার কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। বিনাও তার পিছু পিছু বের হয়। উকিল অভিলাষকে বলে আমরা স্টেটমেন্ট দিব সেবাস্টিন বায়োপোলার ডিসঅর্ডারের
রোগী, তার চিকিৎসা করছে ডক্টর থমাস। মাঝে মাঝে সে হুঁশ হারিয়ে উল্টাপাল্টা কাজ করে ফেলে। এটা প্রমাণ করার জন্য কিছু মেডিকেল রিপোর্ট সাবমিট করতে হবে। কোর্টে নিয়ে যাওয়ার সময় সেবাস্টিন পাগলের মতো আচরণ করে মিডিয়াকে দেখাবে। তুমি ডিপার্টমেন্টকে বলে রাখবে পুলিশ যেন অ্যাকশন না নেয়। চাকো-চান, আপনি নিশ্চিন্তে থাকুন, সেবাস্টিন জামিন পেয়ে যাবে। সেবাস্টিন এর হিয়ারিং এর দিন কোর্টের বাইরে অপোজিট পার্টি এবং সাধারণ জনগণের ভিড় জমে যায়। সাংবাদিকরা বলে সেবাস্টিনকে অসুস্থ দেখিয়ে জামিনের আর্জি দেওয়া হয়েছে। এই কেসের ইনচার্জ ক্রিস্টোফার তার নিজের শালা হওয়া সত্ত্বেও সেবাস্টিনকে গ্রেফতার করে তার শাস্তির দাবি করেছে। তবুও কিছু মানুষ ক্রিস্টোফারকে কেস থেকে সরাতে বলে। বাইরে অ্যানির মাও দাঁড়ানো। ক্রিস্টোফার সেবাস্টিন এর জামিনের রায় শুনে মুখ গোমরা করে বেরিয়ে আসে। চাকো-চান উকিলের সাথে দাঁড়িয়ে শয়তানের মতো হাসতে থাকে। অ্যানির মা ক্রিস্টোফারের কাছে আসলে তার কিছুই করার থাকে না। সেবাস্টিন বেরিয়ে আসলে প্ল্যান মতো তার পাগলামি শুরু করে। অ্যানির মা প্রচন্ড রাগ আর ঘৃণায় ক্ষুব্ধ হয়ে সেবাস্টিনের দিকে এগিয়ে গেলে সেবাস্টিন অ্যানির মায়ের বুকে লাথি মেরে ফেলে দেয়। পুলিশের বন্দুক ছিনিয়ে মারতে গেলেই ক্রিস্টোফার সকলের সামনেই সেবাস্টিনকে গুলি করে মেরে ফেলে। সবাই হতবম্ব হয়ে যায়। সাইকো সেবাস্টিন এর চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। চাকো-চান ছেলের লাশের কাছে এসে কান্না করতে থাকে। হয়তো এখন সে বুঝতে পারবে যে একটা বাবা মা তার সন্তানকে হারালে তার কতটা কষ্ট হয়। অ্যানির মা ক্রিস্টোফারের সামনে মাথা নত করে তাকে সম্মান জানায়। ক্রিস্টোফার অভিলাষের হাতে বন্দুক তুলে দিয়ে স্যারেন্ডার করে। সেদিন বিনা সহ সবার সাথে ক্রিস্টোফারের সম্পর্ক শেষ হয়ে যায়। একমাত্র ইসমাইলের মেয়ে সাবাই ছিল ক্রিস্টোফারের আপনজন। 5 বছর কেস চলার পর ক্রিস্টোফার নির্দোষ প্রমাণিত হয়। ক্রিস্টোফার আবারও ডিপার্টমেন্টে জয়েন করে। সিএম এর আদেশে প্রিভেন্টিং ক্রাইম এগেইনস্ট উইমেন এর ইনচার্জ বাড়ানো হয়। সেখানেও একই অবস্থা। অভিলাষ সুলেখাকে বলে, তুমি সেবাস্টিন শুটআউটের চার্জশিট পড়লে আরো বাকিটা জানতে পারবে। তখনই অনিল কল দিয়ে সুলেখাকে বলে ক্রিস্টোফারের বাসায় দুজন গেস্ট এসেছে। একজন হলো ইসমাইলের মেয়ে অ্যাডভোকেট সাবা, আর অপরজন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সালাম মোহাম্মদ। গত সপ্তাহে তার মেয়ের উপরে পেট্রোল অ্যাটাক হয়েছে, সে এখন হাসপাতালে। সুলেখা বলে ক্রিস্টোফার স্যারের প্রতিটা মুভমেন্টের উপরে নজর রাখো। সাবা তার মেয়ের মতো। সাবা যখন কোনো ভিকটিমের বাবার সাথে ওখানে গিয়েছে, তার মানে ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। সালাম বলে প্রতিবেশী ছেলে কয়েকদিন আগে আমার মেয়েকে প্রপোজ করলে সে মানা করে দেয়, তবুও ছেলেটা বারবার তাকে উত্ত্যক্ত করত। না পেরে আমি থানায় গিয়ে কমপ্লেন করি। সেদিন সকালে তার মেয়ে জোহরা কলেজে যাওয়ার জন্য বের হচ্ছিল। হঠাৎ সুদর্শন এসে বোতল থেকে পেট্রোল জোহরার দিকে ছুড়ে দিয়েই আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই আমার মেয়েকে আমার চোখের সামনে জ্বলতে দেখি। আমার মেয়ে বাঁচবে কিনা তা আমি জানি না। সে বারবার একটা কথাই বলছে, আপনার সাথে দেখা করতে চায়। সাবা ক্রিস্টোফারকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হয়। অনিল তাদের উপরে নজর রাখে। ক্রিস্টোফার জোহরার ক্যাবিনে এসে দেখে তার সমস্ত শরীর ঢাকা, মুখ পুড়ে বিভৎস হয়ে গেছে। ক্রিস্টোফারকে দেখে জোহরা কান্না করে দেয়। জোহরা ক্রিস্টোফারের একটা ভিডিও দেখেছিল। সেখানে ক্রিস্টোফার মেয়েদের উদ্দেশ্যে বলেছিল, যদি মেয়েরা কাউকে অপছন্দ করে তাহলে তাদেরকে সাফ সাফ না বলার অধিকার আছে। জোহরা অসহায়ের মতো বলে, মেয়েদের না বলার অধিকার নেই, এই সমাজ সেই অধিকার দেয় না। ক্রিস্টোফার তার কষ্ট সহ্য করতে না পেরে উঠে চলে আসে। ক্রিস্টোফার হাসপাতাল থেকে চলে গেলে অনিল সুলেখাকে আপডেট দিতেই বেশ কয়েকজন অফিসার ক্রিস্টোফারের বাসার উপরে নজর রাখে। সুলেখা তার টিমকে বলে, ক্রিস্টোফার স্যার আইটিতে ইঞ্জিনিয়ারিং করেছিল। সে একাই 2009 সালে একটা সাইবার সিকিউরিটির পলিসি ডেভেলপ করেছে। আমি শিওর যে করেই হোক সে সুদর্শনের লোকেশন ট্র্যাক করে ফেলবে। ভয়ানক কিছু একটা হতে যাচ্ছে। রাতে সবার নজর রাখার পরও ক্রিস্টোফার স্পিড বোট নিয়ে পালিয়ে যায়। অনিল সুলেখাকে বলে, ট্রাফিক কন্ট্রোল রুম থেকে খবর এসেছে স্যারকে এয়ারপোর্টের দিকে যেতে দেখা গেছে। সুলেখা এয়ারপোর্টে এসে সিসিটিভি ফুটেজে দেখে ক্রিস্টোফার ব্রিজের গ্রুপ কোম্পানির ফ্লাইটে হায়দ্রাবাদ গেছে। সুলেখা ডিজিপি কে সব জানালে ডিজিপি বলে, ক্রিস্টোফার ট্রাভেল করতেই পারে, তুমি বেশি বেশি চিন্তা করছো বলে ঝাড়ি দিয়ে কল কেটে দেয়। কয়েক ঘন্টা পর ব্রেকিং নিউজ আসে যে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া সুদর্শনের লাশ গত রাতে গোয়াতে পাওয়া গেছে। এই হত্যাকাণ্ড ক্রিস্টোফারকে আবারও হিরো বানিয়ে দেয়। সব জায়গায় ক্রিস্টোফারের জয়গান শুরু হয়। বিনা ডিজিপি আর মুখ্যমন্ত্রীকে সুলেখা বলে, ক্রিস্টোফার স্যার হায়দ্রাবাদ যাওয়ার 3 ঘন্টা পরেই ভিজে গ্রুপের মালিক রাও তার পরিবার সহ গোয়া চলে যায়। বিনা বলে, রাও আর ক্রিস্টোফার অনেক ভালো বন্ধু। রাওকে ক্রিস্টোফার একবার সাহায্য করেছিল। সুলেখা বলে, রাও গোয়ার লীলা হোটেলে একটা পার্টি অ্যারেঞ্জ করে। সেলিব্রিটিদের ফেসবুকে আর ইনস্টাতে ক্রিস্টোফার স্যারের ছবি দেখেছি। আমার মনে হচ্ছে স্যারের কথা মতোই রাও এই পার্টি দিয়েছিল। ক্রিস্টোফার সেখানে আসলে সাধারণ জনগণ ক্রিস্টোফারের প্রশংসা করতে থাকে। ক্রিস্টোফার
ভিতরে আসলেই সিএম বলে সুলেখার মতে সুদর্শনকে তুমিই খুন করেছো। ক্রিস্টোফার বলে ভিকটিমের অভিভাবকের স্টেটমেন্ট তদন্ত করে জানতে পারি সুদর্শনের সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই, আর আমি 2 দিনের জন্য গোয়ায় ব্যক্তিগত পার্টি অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। তারপর যদি এমন মার্ডার কেসে আমাকে জড়ানো হয় তাহলে আমি গোয়া পুলিশের তদন্তে সাহায্য করতে রাজি। মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করে তুমি হাসপাতালে ভিকটিমের সাথে দেখা করতে গিয়েছিলে তাই না? ক্রিস্টোফার বলে জোহরা আমার সাথে দেখা করতে চেয়েছিল তাই গিয়েছি। সুলেখা বলে যদি এমন সব ভিকটিম মেয়েরা আপনার সাথে দেখা করতে চায় তাহলে আমাদের মতো পুলিশ আর কোর্টের কি দরকার? ডিজিপি বলে পুলিশ কমপ্লেইন বক্সে 80%ই ক্রিস্টোফারকে নিয়ে থাকে। সব কেস ওকে দিয়েই সলভ করা হোক, সার্ভিসে ফিরিয়ে আনা হোক, সবার এটাই দাবি। এতে অন্যান্য পুলিশদের রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে। ক্রিস্টোফার বলে আমাদের দেশের প্রধান 2টা সমস্যার একটা হলো ক্রিমিনাল অনেক কিন্তু বিচারক অনেক কম, যার জন্য রায় দিতে দেরি হয়ে যায়। দ্বিতীয় সমস্যা হলো ক্রিমিনালরা টাকা আর ক্ষমতা দিয়ে খুব সহজেই ছাড়া পেয়ে যায়। কেরালাতে 171 জন আইপিএস অফিসারকে কেন কেউ মনে রাখে না? কারণ হলো আমাদের আইন ব্যবস্থা। সিস্টেম বলে এক কথা কিন্তু দাসত্ব করে টাকার। সুদর্শনের মৃত্যুর পেছনে যেই থাকুক না কেন সুদর্শন এটারই যোগ্য ছিল। জোহরা তার ন্যায় বিচার পেয়ে গেছে। জোহরার মতো মেয়েদের চোখের পানিতে যে কষ্ট থাকে তাকে মোচন করার জন্য এমন নরপশুদের শাস্তি পাওয়া দরকার। আর এই কথা আপনার মতো মানুষ না বুঝলে আর কে বুঝবে? কেউ আর কিছুই বলতে পারে না। আসলে সুদর্শনকে ক্রিস্টোফার ঠিক সেভাবেই মেরেছে যেভাবে সে জোহরাকে আগুনে পুড়িয়েছিল। সাবা ক্রিস্টোফারের সাথে দেখা করতে এসে গুগল নিউজ চেক করে ক্রিস্টোফারকে বলে এবছরও ফ্রন্ট পেজের হেডলাইনে আপনার নামই মনে হয় আসবে, তাই বা চাকরি চলে যাবে না তো? দোষ আসলে আমারই। সালাম আঙ্কেলকে আনাই উচিত হয়নি। তারপর আবার হাসপাতালে জোহরাকে দেখাতে নিয়ে গিয়েছিলাম। সাবা খাবার রেডি করতে কিচেনে যায়। ক্রিস্টোফার বলে তোমার ভাই কল দেয়, রিসিভ করো না কেন? আমাকে কল দিয়ে ডিস্টার্ব করতে থাকে। সাবা বলে সে তো আর আপন ভাই না, কাজিন। বাবা মারা যাওয়ার পর কেউ আমার খোঁজ নিতে আসেনি, এখন সবার ভালোবাসা একদম উতলে উঠছে। যাই হোক, সীতারা ত্রিমূর্তি শোকিয়া হার্বাল গ্রুপের মালিককে কি চেনেন? ক্রিস্টোফার বলে তার স্ত্রী তো কয়েকদিন আগেই মারা গিয়েছে। সাবা বলে তার নাম ছিল আশ্বিনী। 4 থেকে 5 দিন আগে আমার সাথে দেখা করেছিল। আশ্বিনী সেদিন সাবাকে জানায় সীতারা হার্বাল প্রোডাক্টের আড়ালে বিদেশে ড্রাগস পাচার করে। যেহেতু শোকিয়া গ্রুপ বেশ নাম করা তাই কেউ চেক করতেও যায় না। সীতারা এই সুযোগটাই কাজে লাগাচ্ছে। আশ্বিনীর বাবার ম্যানেজার ছিল সীতারা। আশ্বিনীর বাবা ভেবেছিল সীতারা অনেক ভালো মানুষ, তাই তার সাথে আশ্বিনীর বিয়ে দেয়। 2 মাস আগে আশ্বিনীর বাবা মারা যায়। শোক সভায় সীতারা বেশ আবেগী এক ভাষণ দেয়। সবাইকে জানায় যে আশ্বিনীর বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। সীতারা ত্রিমূর্তিকে বলে এটা যে অ্যাক্সিডেন্ট তা আমি বিশ্বাস করি না। ত্রিমূর্তি আশ্বিনীকে শক্ত করে ধরে বলে এটা অ্যাক্সিডেন্টই ছিল, বেশি মাথা ঘামিও না, কারণ আমি তোমাকে হারাতে চাই না। আশ্বিনী সাবাকে বলে আমার নামে যত সম্পত্তি আছে আমি কোনো ট্রাস্টের নামে করে দিতে চাচ্ছি, তারপর ডিভোর্স ফাইল করব। বলেই একটা পেন ড্রাইভ দিয়ে বলে এতে আমার সম্পত্তির অডিট রিপোর্ট আর একটা ফোল্ডার আছে যেখানে ত্রিমূর্তির জালিয়াতির সব ডকুমেন্টস আছে। সাবা ক্রিস্টোফারকে বলে আমার সাথে দেখা হওয়ার 2 দিন পরে আশ্বিনী মারা যায়। ক্রিস্টোফার গুগলে ত্রিমূর্তি আর তার স্ত্রীকে নিয়ে সার্চ করতে থাকে, যেখানে লেখা মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণেই আশ্বিনীর মৃত্যু হয়েছে। সাবা বলে আমার তো সন্দেহ হচ্ছে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা গেছে। জেনারেল হাসপাতালের ফরেন্সিক ডক্টর পোস্টমর্টম করেছে, আপনি একবার রিচেক করে দেখেন। আমি এখন বাসায় যাচ্ছি। ক্রিস্টোফার জিজ্ঞেস করে জেবি কেমন আছে? সাবা বলে ডক্টর দেখানোর পরে এখন ভালো। আশ্বিনী আমাকে যেই ফাইলগুলো দিয়েছিল আপনাকে মেইল করব, সময় পেলে দেখে নিবেন। ক্রিস্টোফার জেনারেল হাসপাতালে আশ্বিনীর পোস্টমর্টম ডক্টরের কাছে আসে। ডক্টর বলে সন্দেহজনক তেমন কিছুই নেই। 3 বছর ধরে হাই ব্লাড প্রেশার ছিল, হতে পারে যে সে যে ওষুধ খেত সেটা বন্ধ করে দিয়েছিল। ক্রিস্টোফার জিজ্ঞেস করে যখন আশ্বিনীকে ভর্তি করানো হয় তখন কোনো লাল র্যাশ দেখেছিলেন? ডক্টর বলে কই না তো। ক্রিস্টোফার বলে আশ্বিনীর বাসার জানালা আর দরজা বন্ধ থাকে, কিন্তু সেদিন 6:10 দিকে জানালা খুলে দেওয়া হয়। গার্ড তো এমনই বলেছিল। 6:20 আশ্বিনীকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমার মনে হয় ওই র্যাশটা কার্বন মনোক্সাইডের পয়জনিং এর জন্য হয়েছিল। যে প্রথম আশ্বিনীকে দেখতে রুমে যায়
সে আগে গিয়ে দরজা জানালা খুলে দেয়, তারপর হাসপাতালে নিয়ে আসে। আপনিও হয়তো খেয়াল করেছিলেন সারা শরীরে লাল র্যাশ ছিল। ডক্টর ঘাবড়ে গেলে ক্রিস্টোফার বলে, আপনি এত ভয় পাচ্ছেন কেন? গার্ড দেখেছে সেটা তো আমি মিথ্যা বলেছিলাম, কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ আমাকে সব নিশ্চিত করে দিয়েছে। বাসায় ফিরে সাবার দেওয়া ত্রিমূর্তি জালিয়াতি ডকুমেন্টস চেক করে। এদিকে খাদে পড়ে থাকা একটা লাশ তোলা হয়। লাশটা আর কারণ নয় বরং সাবার। তার নাকে মুখে রক্ত। খবর পেয়ে ক্রিস্টোফার পাগলের মতো ছুটে আসে। পোস্টমর্টম ডক্টর বলে, সাবার মৃত্যুর ক্ষেত্রে নির্মম খুবই সামান্য একটা শব্দ। আমার 27 বছর ক্যারিয়ারে এমন নৃশংস মৃত্যু আমি কখনো দেখিনি। খুনি অনেক শক্তপোক্ত কেউ। সাবার সাথে খুবই জঘন্যভাবে অন্যায় করা হয়েছে, যা আমি ভাষায় বলতেও পারবো না, এতটাই জঘন্য। ক্রিস্টোফার আর শুনতে না পেরে উঠে চলে যায়। ক্রিস্টোফার সাবার দিকে তাকিয়ে তার সাথে কাটানো সুন্দর সেই মুহূর্তগুলোর কথা মনে করে। একমাত্র সাবাই ছিল তার সবচেয়ে কাছের। ক্রিস্টোফার আবারও একা হয়ে যায়। শেষবার যখন দেখা হয়েছিল সাবা বলেছিল এখন থেকে সব নিয়ম কানুন মেনে তারপর কাজ করবেন। ত্রিমূর্তি এক বিজনেস মিটিং করছে। তখনই ক্রিস্টোফার তার সাথে দেখা করতে আসলে ত্রিমূর্তি বলে, আপনি অ্যাডভোকেট সাবার মৃত্যুর জন্য জিজ্ঞাসাবাদ করতে এসেছেন তাই না? আসলে কয়েকদিন আগে আমার স্ত্রী এবং সাবা দেখা করে। আমি সব সময় আমার স্ত্রীর উপর নজর রাখতাম। ট্যাবে সাবা আর আশমিনীর ছবি দেখালে ক্রিস্টোফার বলে, এই 2 দিন পরে আপনার স্ত্রী মারা যায়। ত্রিমূর্তি বলে, আপনি ডক্টরকে যেমনটা বলেছিলেন তেমনই র্যাশ উঠেছিল। বেচারা ডক্টর তো ঘাবড়ে কল দিয়েছিল। আমি তাকে বুঝিয়েছি যে এত ঘাবড়ানোর কিছু নেই। আমার স্ত্রী সাবাকে যেসব ট্রানজাকশন ফাইল দিয়েছিল আমি জানি আপনি সেসব ফাইল দেখেছেন, কিন্তু তা তদন্ত করা আপনার পক্ষে সম্ভব না, কারণ সেসব কিছু আইটি ডিপার্টমেন্ট আর ইনফোর্স ডিপার্টমেন্টের কাজ। তাই বলবো নিজের চরকায় তেল দেন। প্রতিটা মার্ডারের পেছনে কোনো না কোনো মোটিভ থাকে, কিন্তু সাবাকে হত্যার আগে তার সাথে অন্যায় করা হয়, আর এর তো কোনো কারণই হয় না। ক্রিস্টোফার বলে, কেউ হয়তো টাকা দিয়ে ভাড়া করিয়ে এসব করিয়েছে। ত্রিমূর্তি বলে, আপনার এনকাউন্টারের লিস্টে আমাকে ফেলতে যাবেন না, আমি ত্রিমূর্তি, এটা মনে রাখবেন। ক্রিস্টোফার বলে, গুলির সামনে কিন্তু সবাই সমান, বলেই দেয় হাঁটা। সুলেখা সাবার আসে। প্রথমে যারা সাবার লাশ দেখেছে তাদের স্টেটমেন্ট কি ছিল জিজ্ঞেস করলে তদন্ত অফিসার ম্যাথিউ বলে, লোকাল 2 জন দেখেছিল, তারা আসলে ওখানে দারচিনির চাষ করে। ইন্সপেক্টর জর্জ জিজ্ঞেস করে তাদের স্টেটমেন্ট কোথায়। ম্যাথিউ বলে, আমরা প্রথমে জানতে পারি লাশ প্রায় 60 ফিট নিচে ছিল, কিন্তু রেস্কিউ টিমের মতে 40 ফিট নিচে এই ঘটনা ঘটে। অটোপসি রিপোর্ট অনুযায়ী এটা একজনের কাজ, তার মানে সে ওই এরিয়া সম্পর্কে খুব ভালোভাবেই জানে। জর্জ বলে, লাশ তো ক্রিস্টোফার নিয়ে গেছে। তখনই ক্রিস্টোফার আসলে সুলেখা বলে, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। সিএম, এইচএম, ডিজিপি স্যার সবাই আপনাকে নিয়ে চিন্তায় আছে, এই জন্য এই কেস আমাকে দিয়েছে। কাছের মানুষের চলে যাওয়াতে কেমন লাগে এটা আমি জানি, কিন্তু এর মানে এই না যে আমরা আইন নিজ হাতে তুলে নিব। আপনার ওপর হওয়া ইনকোয়ারি শেষ পর্যায়ে, তাই এখন একটু সাবধান থাকেন। আর সাবাকে কে হত্যা করেছে তাকে আমি খুঁজে সর্বোচ্চ শাস্তি দিব, এটা আমার ওয়াদা। ক্রিস্টোফার বলে, আমি এখানে অন্য কারণে এসেছি। ফেসবুকে সাবার সাথে জেবি নামের এক ছেলের পরিচয় হয়। সে তখন ক্লাস 12-এ পড়তো, এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। জেবির বড় বোন আছে। সাবা তাদেরকে আর্থিক সহায়তা করত। প্রতি মাসের শেষ শুক্রবার সাবা তাদের সাথে দেখা করতে যেত, আর এটা যে জানে সেই এই কাজটা করেছে। সুলেখা বলে, আমি জেবিকে জিজ্ঞাসাবাদ করতে ডেকে এনেছি। ক্রিস্টোফার বলে, জেবির ক্রনিক অ্যাজমা আছে, তাই সাবধান থাকবেন। ক্রিস্টোফার সেখান থেকে বের হওয়ার সময় জেবির বোন শিনা সেখানে এসে কান্না করতে করতে বলে, জেবিকে পুলিশ তুলে নিয়ে গেছে। ক্রিস্টোফার বলে, স্টেটমেন্ট নিয়েই ছেড়ে দিবে, তারপরও কিছু লাগলে আমাকে জানিও। কিছুক্ষণ পর শিনা জেবিকে হাসপাতালে নিয়ে আসে। জেবিকে পশুর মতো মারা হয়েছে। তার কষ্ট দেখে শিনা কান্না করে দেয়। জেবির এই অবস্থা শয়তান অফিসার জর্জ করেছে। ইচ্ছা মতো মেরে সাবার মৃত্যুর সব দোষ জেবির উপর দেওয়া হয়। চেক আপ করে যাওয়ার সময় শিনা বাইরে এসে দেখে ক্রিস্টোফার এসেছে। শিনা রেগে বলে, আপনি তো বলেছিলেন শুধু জিজ্ঞাসাবাদ করবে। জেবি বলে, ওরা আমাকে অনেক মেরেছে, সাবা দিদির নামে অনেক বাজে বাজে কথা বলেছে। ক্রিস্টি জেবির কাঁধে হাত রেখে সান্ত্বনা দিলে শিনা বলে, ওরা আপনার কথার সম্মান রাখেনি, অনেক কাকুতি মিনতি করার পরে জেবিকে ছেড়েছে। ক্রিস্টোফার জিজ্ঞেস করে, সেদিন তুমি আর সাবা কয়টায় বাসা থেকে বের হয়েছিলে? জেবি বলে, সকাল 6টার বাস ধরার কথা ছিল। আগের দিন রাতে সাবা দিদি অনেক খুশি ছিল, তাই কথা বলতে বলতে অনেক দেরি হয়ে যায়। সকালে বের হলে কিছু দূর যাওয়ার পরে জেবির অনেক
ঠান্ডা লাগে। কিছুদিন পর পরীক্ষা, তাই সাবা বলে আমি সামনে গেলেই বাস পেয়ে যাব, তুমি এখন বাসায় যাও। সাবা জেবিকে রেখে একাই এগিয়ে যায়। ক্রিস্টোফার সেই রাস্তা ধরে এগোতে থাকে। এক চায়ের দোকানে এসে বসলে দোকানদার জিজ্ঞেস করে সেন্ট জোসেফ বাস ধরবেন নাকি? এখানে বাস পাওয়া তো অনেক মুশকিল। দোকানে থাকা আরেক লোক বলে আমি রোজ এখান থেকে যাই। দোকানদার বলে এই লোক বাদেও আরেকজন আছে, তার নাম মারিমুত্তু, তবে তাকে 3 থেকে 4 দিন ধরে দেখি না, হয়তো জঙ্গলে গেছে। সে আসলে পশু শিকারের কাজ করে। ওই যে বাসা দেখছেন না, ওখানেই থাকে। ক্রিস্টোফার এবার গাড়ি নিয়ে মারিমুত্তুর বাসায় আসে। মারিমুত্তু ক্রিস্টোফারকে দেখেই পেছনের দরজা দিয়ে ব্যাগ নিয়ে পালায়। ক্রিস্টোফার ভেতরে এসে দেখে সেখানে কেউ নেই, কিন্তু চুলায় ভাত হচ্ছে। টিনের দেওয়ালে কিছু ছবি দেখে কয়েকটা ছবি তুলে নেয়। বাইরে আসলে পাশে কিছু পুড়তে দেখে ছাই নাড়িয়ে তেমন কিছুই পায় না। এদিকে সুলেখা টিম নিয়ে আসলে ক্রিস্টোফার বলে আমি আসার আগে সে এখানে ছিল। জর্জ জিজ্ঞেস করে আপনি এত শিওর কিভাবে যে এই সাবার অন্যায়কারী? ক্রিস্টোফার বলে গত 2 থেকে 3 দিন সে কাজে যাচ্ছে না, তার সমস্ত জামা কাপড় পুড়িয়ে দিয়েছে। সুলেখা জর্জকে জিজ্ঞেস করে এই এলাকার সবার নাম লিস্টে দেওয়ার কথা ছিল, তাহলে এই লোকের নাম নেই কেন? জর্জ বলে এর নামে তো কোনো ক্রিমিনাল রেকর্ডই নেই, তাহলে কেন ওকে ধরবো? সুলেখা বলে এসব কথা পরে হবে, আগে ওকে ধরে আনো। ক্রিস্টোফার কাউকে কল দিয়ে বলে ছবি পাঠাচ্ছি, এর বিস্তারিত খুঁজে বের করো। মালায়ম থেকে তামিলনাড়ু পর্যন্ত সমস্ত রাস্তা সিল করে দাও। মারিমুত্তু আসলে একটা ট্রাকে করে পালাচ্ছে। চেকপোস্টে ট্রাক দাঁড় করানো হলে সব কাগজ ঠিক থাকায় ট্রাকটা ছেড়ে দেয়। ক্রিস্টোফার লোকেশন ট্র্যাক করে রওনা হয়। এক হোটেলে বিরতির জন্য নামতেই সেখানে ক্রিস্টোফারকে দেখে মারিমুত্তু ড্রাইভারকে নিয়ে দৌড়ে পালায়। ক্রিস্টোফার ড্রাইভারকে টেনে আছড়ে ফেলে দেয়। মারিমুত্তুকে ধরতে গেলে সে আচমকা তার গলা চেপে ধরে। ক্রিস্টোফার এক হ্যাচকা টান মেরে তাকে নিচে ফেলে গুলি করতে গেলে ড্রাইভার এসে রড দিয়ে বাড়ি মেরে বন্দুক ফেলে দেয়। 3 জনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ক্রিস্টোফার সাথে না পেরে মারিমুত্তু আর ড্রাইভার লুকিয়ে কিছুক্ষণ পর ভারী রড নিয়ে মারতে আসে। ক্রিস্টোফার 2 জনকেই মেরে আধমরা করে দেয়। সুলেখা তার টিম নিয়ে আসলে ক্রিস্টোফার সুলেখাকে এক সাইডে নিয়ে জর্জকে দেখিয়ে বলে এমন দুর্নীতিবাজ তোমার টিমে কিভাবে আসলো বুঝতে পারছি না। মারিমুত্তুর ব্যাগে যে 10 লাখ টাকা আছে তা কেউ ওকে দিয়েছে, আর তদন্ত শুধু মারিমুত্তু পর্যন্তই রাখবে না, এর পেছনে আরো অনেকের হাত আছে। জর্জ সুরেশ নামের এক লোককে এসে বলে এক মার্ডার কেসের আসামির ব্যাগে 10 লাখ টাকা পাওয়া গেছে, সাথে একটা স্লিপ ছিল। সেই স্লিপ অনুযায়ী জানতে পারি টাকাটা তোমার অ্যাকাউন্ট থেকে ওঠানো হয়েছে। সুরেশ বলে আমি সেদিন আমার সারা জীবনের সেভিংস উঠিয়ে চা খাওয়ার জন্য গাড়ি থেকে নামতেই ওই ব্যাগটা চুরি হয়ে যায়। আমি তখনই থানায় কমপ্লেন করি। এই দেখেন এফআইআর এর কপিও আছে, অরিজিনালটা তো ভেতরেই আছে। সাথে সাথেই জর্জ ভেতরে চলে আসে। তবে ভেতরে আসতেই পুরো দৃশ্যপটই বদলে যায়। সুরেশ আর জর্জ দুজনেই ত্রিমূর্তির লোক। সুরেশ ড্রিঙ্কস দিয়ে বলে কাজ শেষ হওয়ার পরে মারিমুত্তু যে আমার নাম বলবে না তার কি গ্যারান্টি? তাই আগে গিয়ে আমি থানায় কমপ্লেন করে তারপর টাকা দিয়েছি। সমস্যা হলো মোবাইলের টাওয়ার ট্রেস করলে একই লোকেশন দেখাবে। জর্জ বলে এসব বলে লাভ নেই, মারিমুত্তু স্বীকার করেছে যে ওকে টাকা দেওয়া হয়েছে। সুরেশ বলে সমস্যা নেই, আমি দুবাই যাওয়ার পরে ওকে সত্যিটা বলতে বলবে। জর্জ বলে আমি সুলেখাকে ভুলিয়ে ভালিয়ে তদন্ত অন্যদিকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই ক্রিস্টোফার এসে ঝামেলা পাকিয়েছে। সুরেশ বলে তাহলে তুমিও ক্রিস্টোফারের মতো এনকাউন্টার করে দাও। রাতে জর্জ গিয়ে মারিমুত্তুকে প্ল্যান বুঝিয়ে দেয়। সকালে যাওয়ার সময় রাস্তা গাছ দিয়ে আটকানো দেখে জর্জ এক অফিসারকে রাস্তা ক্লিয়ার করতে বলে। মারিমুত্তু পি করার জন্য গাড়ি থেকে নেমে জর্জকে হ্যান্ডকাফ খুলে দিতে বলে। জর্জ বন্দুক হাতে নিয়ে মারিমুত্তুকে ইশারা করে যেন সে পালিয়ে যায়। মারিমুত্তু কনস্টেবলকে ধাক্কা মেরে জঙ্গলের দিকে দৌড় দেয়। জর্জ গুলি করতেই যাবে তখনই সামনের দিক থেকে জর্জের দিকে কেউ গুলি করে। জর্জ ভয়ে বসে পড়ে। গহীন জঙ্গলের মধ্যে মারিমুত্তু প্রাণপণে ছুটছে। হঠাৎ পিছলে পড়লে দেখা যায় তার পেছনে ক্রিস্টোফার দাঁড়ানো। কিছুক্ষণ পর তামিলনাড়ু জঙ্গলের সীমানা ছেড়ে আরো 5 কিলোমিটার দূরে এক পরিত্যক্ত আস্থানায় সুলেখা আসে। ন্যান্সি বলে এটাই স্যারের গুপ্ত আস্থানা, এই জায়গার কথা আর কেউ জানে না। সুলেখা ভেতরে এসে দেখে মারিমুত্তুকে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। সুলেখা ক্রিস্টোফারকে জিজ্ঞেস করে এসব কি? ক্রিস্টোফার বলে সাবার সাথে কি হয়েছিল জানো? বলেই মারিমুত্তুকে সব বলতে বলে। সেদিন সকালে জেবি থেকে বিদায় নেওয়ার পরে সাবার নির্জন রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ মারিমুত্তু এসে একটা রড দিয়ে সাবার মাথায় বাড়ি মেরে তাকে আধমরা করে দেয়। জঙ্গলে নিয়ে তার সাথে অন্যায় করার পর সাবা জীবিত থাকা অবস্থায় একটা আদলা আর রড দিয়ে তার প্রাইভেট পার্টে জোরে জোরে আঘাত করে। এমন পাশবিক বর্ণনা শুনে সুরে
সুলেখা হতভম্ব হয়ে যায়। ক্রিস্টোফার বলে ওকে এই কাজ করার জন্য সুরেশ নামের এক দাগি আসামি হায়ার করেছিল। মারিমুত্তু, সুরেশ এবং জর্জের মধ্যে কানেকশন তোমার দলে দেওয়া এর পেছনে বড় এক কিংপিং আছে, যার নাম সীতারাম ত্রিমূর্তি। সাবা তার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছিল। তোমাকে সেদিন বলেছিলাম জেবিকে জিজ্ঞাসাবাদ করলে একটু সাবধান থাকতে। সুলেখা বলে আমি কিছুই জানতাম না, সব হওয়ার পরে জানতে পেরেছি। ক্রিস্টোফার বলে তুমি জানো জেবিকে ছাড়ানোর জন্য জর্জ শিনাকে বাজে প্রস্তাব দিয়েছিল। ক্রিস্টোফার শিনার ভিডিও দেখায়। শিনা ভিডিওতে বলে আমার জীবনে কেউ আমার সাথে এত বাজেভাবে কথা বলেনি। সে আমাকে কিছুতেই যেতে দিচ্ছিল না, বারবার জেবিকে গ্রেফতার করার হুমকি দিচ্ছিল, তাই আমাকে বাধ্য হয়ে এসব করতে হয়েছে। যদি এরপরে আমার কিছু হয়ে যায় তাহলে কারোর তো এসব জানা উচিত, তাই আমার সাথে কি হয়েছিল আমি আপনাকে সব বলেছি। ক্রিস্টোফার বলে আমি এই ভিডিও তোমাকে দিচ্ছি। জর্জ তোমার জুনিয়র, এখন তুমি ভেবে দেখো ওর সাথে কি করবে। যদি শিনা কমপ্লেন করে তাহলে পুলিশ বলবে সে তার ভাইকে ছাড়ানোর জন্য এসব মিথ্যা গল্প বলছে। ডিপার্টমেন্টের সম্মান বাঁচানোর জন্য এরা যে কোনো পর্যায়ে যেতে পারে। সর্বশেষে হয়তো ওকে পাগল বলবে, নয়তো তাকে নিজেকেই শেষ করতে বাধ্য করবে। আর জর্জকে সাসপেন্ড করলেও পরে প্রমোশন দিয়ে আবার জয়েন করাবে। এভাবেই এই জঘন্য সিস্টেম দিনের পর দিন কাজ করে যাচ্ছে। তুমি চাইলে মারিমুত্তোকে নিয়ে যেতে পারো, কিন্তু তুমি কি আমাকে কথা দিতে পারবে যে সাবা ন্যায় বিচার পাবে? নির্ভয়ার কেসে আসামিকে শাস্তি দিতে 8 বছর লাগিয়েছে। এই ক্রাইমের পেছনে যারা আছে ত্রিমূর্তি সহ সবাইকে তুমি শাস্তি দিতে পারবে? তোমার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে ওকে নিয়ে যাও, আর না হলে একে এবং বাকিদেরকে আমার উপর ছেড়ে দাও। সুলেখা বলে একজন অফিসার হিসাবে আমি ওকে নিয়ে যেতে চাই, কিন্তু আমিও একটা মেয়ে। সাবা এবং শিনার কতটা যন্ত্রণা হয়েছে সেটা আমি অনুভব করতে পারছি, সেই জন্যই একে আপনার হাতে দিয়ে গেলাম। সাথে সাথে ক্রিস্টোফার লাথি মেরে মারিমুত্তুর পায়ের নিচের ভারটা সরিয়ে দেয়। মারিমুত্তু সেখানেই মারা যায়। জর্জ অস্থির হয়ে পায়চারি করতে করতে ত্রিমূর্তিকে বলে আমি 100% শিওর ক্রিস্টোফারই আমার উপরে গুলি চালিয়েছিল। মারিমুত্তুকে হয়তো সে এতক্ষণে মেরে ফেলেছে, না হলে আটকে রেখেছে। ত্রিমূর্তি কিছু না বলেই চুপচাপ তাকিয়ে থাকে। জর্জ বলে আরে কিছু তো বলেন। মারিমুত্তু ক্রিস্টোফারের কাছে থাকলে অনেক বড় সমস্যা হবে। সিতারা জিজ্ঞেস করে কার সমস্যা হবে। মারিমুত্তুর কন্ট্রাক্ট তো সুরেশের সাথে। সুরেশ আগামীকাল দুবাই চলে যাবে, সেখান থেকে জর্জিয়া। সবকিছু ঠিক হওয়ার পরই আসবে, তাহলে ফাঁসবে তো তুমি। তাই আগামীকাল রাত পর্যন্ত সুরেশের একটু ভয় লাগবে, তারপর সব ঠিক। জর্জ বলে সুরেশকে যদি ক্রিস্টোফার ধরে ফেলে তাহলে তো সমস্যা হবে। ত্রিমূর্তি জর্জকে সুরেশের বাসার ফুটেজ দেখিয়ে বলে সেদিন তো তুমি এসব প্ল্যান করতে গিয়েছিলে তাই না? সুরেশ নিজেই এই ফুটেজ আমাকে পাঠিয়েছে। ত্রিমূর্তি বলে যদি সুরেশ তার গাড়ি নিয়ে ম্যাঙ্গালোর যায় তাহলে সমস্যা হতে পারে, এমনটা বলেই ওকে আমার প্রাইভেট ফার্মে রেখেছি। বলতে বলতেই একটা পিস্তল বের করে বলে এখন তুমিই ভেবে দেখো এটা দিয়ে কি করতে চাও। মানে এরা সুরেশকেও শেষ করে দেওয়ার প্ল্যান বানায়। ত্রিমূর্তির এক পার্টি চলছে। কিছুক্ষণ পর সে গার্ডের প্রোটেকশনের রুমে আসলে এডিজিপি অস্কার ত্রিমূর্তিকে মেসেজ করে বলে ইনকোয়ারি খুবই তীক্ষ্ণভাবে করা হচ্ছে, তাই সাবধানে থেকো। ড্রিঙ্কস করার জন্য ত্রিমূর্তি হাতে গ্লাস নিতেই ওয়াশরুম থেকে সুরেশ বেরিয়ে আসে, তার হাতে জর্জকে দেওয়া সেই বন্দুক। সুরেশ বলে এটাই তো সেই বন্দুক যেটা জর্জকে আমাকে মারতে দিয়েছিলে তাই না? আমি তোমার উপরে বিশ্বাস করেছি আর তুমি আমাকেই মারার চেষ্টা করেছো। গল্প চলে আসে কিছুক্ষণ আগে। সুরেশ জর্জের সাথে দেখা করতে পড়তে আসলে জর্জ সুরেশকে মারতে গেলেই ক্রিস্টোফার এসে জর্জের হাতে গুলি করে দেয়। ক্রিস্টোফার জর্জের কাছে গিয়ে গান পয়েন্টে রেখে জিজ্ঞেস করে বল সুরেশকে মারতে তোকে কে পাঠিয়েছে? জর্জ বলে ত্রিমূর্তি। সাথে সাথেই ক্রিস্টোফার জর্জকে গুলি করে মেরে ফেলে। বন্দুক নিয়ে সুরেশকে বলে তোমার কাছে দুইটা অপশন আছে, এক আমি তোমাকে এখানেই মেরে ফেলবো, আর 2 তুমি ত্রিমূর্তিকে মারবে আর আমি তোমাকে বাঁচাবো। আমি শুধু ত্রিমূর্তিকে চাই। ত্রিমূর্তি কৌশলে সুরেশকে এক লাথি মেরে সুরেশের কাছ থেকে বন্দুক নিয়ে তাকে ফ্লোরে চেপে ধরে গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই পুলিশের টিম সেখানে আসলে গার্ডরা কিছুই বলতে পারে না। এডিজিপি সীতারামকে বলে তুমি একে হায়ার করেছিলে আমাদের এক অফিসারকে মারতে, আর এখন একেই মেরে ফেললে। ত্রিমূর্তি বলে তাহলে আপনি আমাকে এভাবে ফাঁসাচ্ছেন? এডিজিপি বলে এটাকে বলা হয় জুয়া। ক্রিস্টোফার বলেছিল সুরেশ আর তোমার মধ্যে তুমিই বাঁচবে, ঠিক তাই হলো। তখনই ক্রিস্টোফার সেখানে এসে বলে ইনি একজন সৎ এডিজিপি যার নাম গৌরী শঙ্কর, তোমার জালে সে ফাঁসবে না। ত্রিমূর্তি হেসে বলে নেন করেন গ্রেফতার, কিন্তু গ্রেফতার করা তো ক্রিস্টোফারের স্টাইল না। ক্রিস্টোফার বলে আরে
আরে এটা তো কেবল পূর্ব প্রস্তুতি। ত্রিমূর্তি যেতে যেতে বলে, ঠিক আছে, তুমি যখন সিংহের ডেরায় হাত দিয়েছো এর ফল তোমাকে ভোগ করতেই হবে। জেলে বসে ত্রিমূর্তি ক্রিস্টোফারকে নিয়ে রিসার্চ করতে থাকে। সুপারিনটেন্ডেন্ট সাজিয়ে এসে বলে, কাল সুলেখা ম্যাডাম ক্রিস্টোফার স্যারের রিপোর্ট সাবমিট করবে। আমরা যা আলোচনা করেছিলাম সেই অনুযায়ী কি কাজ করব? ত্রিমূর্তি বলে, রিপোর্ট কি আসে সেটা আগে জানতে হবে। কাল আমার উকিল আর অডিটর দুজনেই আসবে, তারপর সিদ্ধান্ত নিব। সাজি বলে, লোকটার নাম মানিকাট্টান, টাকা দিলে সে সব কাজ করবে। বিনা ক্রিস্টোফারের উপর করা তদন্ত নিয়ে সুলেখার কাছে আসলে সুলেখার রিপোর্ট দেখে রেগে বলে, এটা কি ইনকোয়ারি ছিল নাকি কোনো বায়োপিক? সুলেখা বলে, এমন কেসে তার ব্যাকগ্রাউন্ড তো দেখতেই হবে। আমার মনে হয় অন্যদের তুলনায় আপনি বিষয়টা ভালো করে বুঝবেন। 2001 সালের 7 জানুয়ারি আপনি এবং আপনার বাবা মিলে প্রভাব খাটিয়ে ড্রাগ কেস বন্ধ করিয়েছিলেন। এটা অভিলাষ স্যার আমাকে বলেছে, সেটা আমি এই রিপোর্টে লিখিনি। আপনার বাবা আপনার ভাই এবং বাকি আত্মীয়দের জন্য যেই কোকেন পার্টি করিয়েছিল সে সম্পর্কে আমি জানি। ওখানে যেসব মেয়েদেরকে পাওয়া যায় তাদেরকে আপনার বাবা টাকা দিয়ে কিনে পাঠিয়েছিল। তাদের মূল্য কত ধরা হয়েছিল জানেন? এক একজনের 10 লাখ টাকা। অভিলাষ স্যারের ওই মেয়েদের কারো চেহারা মনে নেই। যদি মনে থাকতো তাহলে আমি কে সে আগেই বুঝতে পারত, কারণ সেদিন সেখানে সুলেখাকেও পাঠানো হয়েছিল। ওই রাতের কথা আমি কখনোই ভুলবো না। আমি ক্রিস্টোফার স্যারের কষ্ট, একাকিত্ব, ফ্রাস্ট্রেশন, রাগ সম্পর্কে জানতে চেয়েছিলাম। ভেবেছিলাম হয়তো সেও আমার মতো অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ নেয়। ওনার পার্টনার হওয়ায় আপনারও তাকে বোঝা উচিত ছিল সে একদমই একা হয়ে গেছে। এটাই আমার ফাইনাল রিপোর্ট। আপনি এবং আপনার সিনিয়ররা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। বলেই সুলেখা চলে যায়। বিনা তার সব ভুল বুঝতে পারে। সারা জীবন দুর্নীতিবাজ বাবা আর ভাইকে বাঁচাতে গিয়ে সে ক্রিস্টোফারের মতো সৎ মানুষের দিকটা কখনো বোঝার চেষ্টাই করেনি। ত্রিমূর্তি তার উকিল এবং অডিটরের সাথে কথা বলছে। সাজের কেবিনে আসলে অস্কার কল দিয়ে ত্রিমূর্তিকে জানায় রিপোর্ট ক্রিস্টোফারের পক্ষে গেছে। বিনাও রিপোর্টের অনুমোদন দিয়ে দিয়েছে, আর সিএম তো আগে থেকেই ক্রিস্টোফারকে পছন্দ করে। ত্রিমূর্তি বলে, তার মানে ক্রিস্টোফার আবারও সার্ভিসে জয়েন করবে। এক্স ওয়াইফের পুরনো সব রাগ মুছে গেছে। বাহ, ভালোই তো, সে তো আবার সুখে জীবন কাটাবে। কল কেটে ত্রিমূর্তি সাজিকে বলে, আমি ক্রিস্টোফারের সাথে কাল কথা বলতে চাই। সাজি ইতস্তত করলে ত্রিমূর্তি বলে, সে ফেস টু ফেস কথা বলা পছন্দ করে, তুমি বললেই সে চলে আসবে। অডিটর বলে, আমার মনে হয় না ক্রিস্টোফারের বিষয়ে অন্য কাউকে কাজে লাগানো উচিত হবে। উকিল বলে, আপনি চাইলে ক্রিস্টোফারকে মারার জন্য মানিকাট্টানকেও হায়ার করতে পারি। ত্রিমূর্তি সাজিকে বলে, ঠিক আছে, তুমি 5 মিনিটের জন্য বাইরে যাও, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সাজি চলে গেলে ত্রিমূর্তি বলে, ক্রিস্টোফারকে শেষ করার আগে ওকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলতে হবে। পরের দিন ক্রিস্টোফার ত্রিমূর্তির সাথে দেখা করতে আসলে বিনা ক্রিস্টোফারকে মেইল লিখতে বসে। বিনা লেখে, 21 বছর পর লিখছে, এত বছরে না জানি আমরা কোথায় হারিয়ে গিয়েছিলাম। সময় সবকিছুই বদলে দেয়। 2 দিন আগে সুলেখা আমাকে বুঝিয়েছে যে আমি তোমার পার্টনার হওয়ার দায়িত্ব পালন করিনি। এত বছরে শুধু নিজের কি ক্ষতি হয়েছে সেটাই খুঁজে বের করেছি, তোমার কি ক্ষতি হয়েছে তা কখনোই দেখিনি। ক্রিস্টোফার ত্রিমূর্তি সেলে আসলে ত্রিমূর্তি সাজিকে বাইরে যেতে বলে। সাজি ভয়ে ভয়ে ক্রিস্টোফারকে বলে, আমি বাইরেই আছি। সাজি চলে গেলে ত্রিমূর্তি বলে, সাজি ভয় পাচ্ছে, কিন্তু এই জেল থেকে সেফ জায়গা আর কিছু কি হতে পারে? সাবার মৃত্যুর পর তুমি যখন তাকে দেখতে গিয়েছিলে আমি বুঝে গিয়েছিলাম তোমার আপনজনদের কিছু হলে তুমি শান্তিতে বসে থাকো না, কিন্তু আমি এমন আবেগী না। আমার চোখের দিকে তাকাও, এখানে কিছুই নেই, না আছে কোনো ভালোবাসা না কোনো আবেগ। আমি তোমাকে একদম ধ্বংস করে তারপর শান্ত হব। তাই জেলই তোমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, তোমার কাছে দ্বিতীয় আর কোনো সুযোগ নেই। ক্রিস্টোফার হেসে বলে, তবে আমি কিন্তু শুধুই ধ্বংস করতে জানি। বলে ক্রিস্টোফার বেরিয়ে যায়। গাড়িতে উঠতেই বিনার মেইল আসে। বিনা লিখেছে, পুরনো কথা বলে আর লাভ নেই, জীবনের বাকি সময়টুকু দুজনে ভালোভাবেই কাটাবো, যখনই মন চাইবে কল দিও, আমি চলে আসবো। মেইল পড়তেই তার হঠাৎই ত্রিমূর্তির কথা মনে পড়ে যায়। ত্রিমূর্তি বলেছিল তার আপনজনের কিছু হলে ক্রিস্টোফার পাগল হয়ে যায়। সাথে সাথেই বিনাকে কল দিলে বিনা খুশি হয়ে কল রিসিভ করে বলে, বাসায় আছি, এখনই বের হব। ক্রিস্টোফার বলে, বের হওয়া লাগবে না, আমি আসছি। বলেই কল কেটে গাড়ি স্টার্ট দেওয়ার আগে ক্রিস্টোফারের হঠাৎ কি যেন মনে পড়ে যায়। জলদি বিনাকে কল দেয়, কিন্তু বিনার ফোনে কয়েকবার কল দেওয়ার পরও সে রিসিভ করে না। গাড়ি নিয়ে জলদি এসে দৌড়ে উপরে এসে মুখে রুমাল বেঁধে দরজায় কয়েকবার ধাক্কা দিয়ে ঢুকতেই দেখে বিনা অসাড় হয়ে পড়ে আছে, তার হাতে মুখে লাল দাগ। বিনাকে বাইরে এনে সোফায় শুইয়ে দিয়ে ক্রিস্টোফারের খুব কষ্ট হয়, কারণ সে বিনাকে অনেক
ভালোবাসতো। কষ্টে তার খুব কান্না পেলেও নিজেকে সামলে চুপ করে বসে থাকে। সিএম জানায় তদন্তে জানা গেছে হোম সেক্রেটারি বিনার এসির মধ্যে কার্বন মনোঅক্সাইড মিশিয়ে তাকে খুন করা হয়েছে। এমনকি সব ক্যামেরাও বন্ধ ছিল। একটা ওয়াইফাই ডিভাইসের মাধ্যমে কাজটা করা হয়েছে। একজন জিজ্ঞেস করে ক্রিস্টোফার স্যার তো ওখানে ছিল, তাহলে কি এটা তার কাজ? সিএম বলে ক্রিস্টোফার খুব জলদি এডিজিপির দায়িত্ব গ্রহণ করবে। এই খবর জেলে বসে ত্রিমূর্তিও দেখছে। সিএম বলে সেন্ট্রাল জেলে থাকা ত্রিমূর্তির সাথে এই কেসের সংযোগ পাওয়া গেছে, তাকে আজ জিজ্ঞাসাবাদ করা হবে। সাজি আসলে ত্রিমূর্তি বলে কাল ক্রিস্টোফারকে মারার ব্যবস্থা করো। সাজি কাউকে কল দিয়ে বলে মানিকান্তানকে ডি ব্লকে পাঠিয়ে দাও। কল কাটার সাথে সাথেই তার মুখে শয়তানি এক হাসি ফুটে ওঠে। তখনই ক্রিস্টোফার সেলে আসলে ত্রিমূর্তি বুঝে যায় এখন তার কি হাল হবে। আসলে সেদিন ইসমাইলে জানা যায় সাবাকে সাজি পেয়েছিল, আর সেই ক্রিস্টোফারের হাতে সাবাকে তুলে দিয়েছিল। সাবার খুনের ন্যায় বিচারের জন্য সাজি ত্রিমূর্তিকে মারতেই যাবে, তার আগেই ত্রিমূর্তি তার বন্দুক কেড়ে নিয়ে গুলি করতে গেলে ক্রিস্টোফার ত্রিমূর্তিকে ধরে মাটিতে আছড়ে ফেলে তার হাত ভেঙে সেই বন্দুক দিয়েই তার মাথায় আর পিঠে গুলি করে সেখানেই মেরে ফেলে। সাজি বন্দুকটা নিয়ে বলে আপনি যান, আমি সামনে নিব। সিএম অভিলাষকে বলে ত্রিমূর্তি জেল সুপারিনটেন্ডেন্টের উপর হামলা করলে জেল সুপারিনটেন্ডেন্ট সাজি তাকে গুলি করে মেরে ফেলে। ব্যাস, কেস ক্লোজ। এভাবে এক দাগি আসামি আর এক নরপিশাচের শাস্তি হয়েছিল, যাকে আইন দিয়ে কখনোই সাজা দেওয়া সম্ভব ছিল না, কারণ আইনকে তো সে কিনে নিয়েছিল। কয়েক মাস পর ক্রিস্টোফার অনাথ কবিতা মানে সেই বিদ্যা ছোট বোনকে অ্যাডপ্ট করে নিজের বাসায় নিয়ে যায়। ক্রিস্টোফার যতদিন বেঁচে থাকবে ততদিন সে কোনো মেয়ের সাথে অন্যায় হতে দিবে না, আর যে বা যারা অন্যায় করবে বা করার চেষ্টা করবে তার একটাই শাস্তি, আর তা হলো মৃত্যু। সবাই যদি এভাবেই সমাজে থাকা নরপিশাচদের বিরুদ্ধে সোচ্চার হতো তাহলে কোনো মেয়েকে আর ভয়ে বাঁচতে হতো না, তাই না? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।